এত কিছুর পরেও রজনীশ আবার নতুন আশ্রমের জন্য জায়গা খুঁজতে থাকে। সে সময়কার একজন বিখ্যাত হলিউড অ্যাক্টর মার্লন ব্র্যান্ডো তেতিয়ারোয়া নামের একটা অ্যাটল বা লেক সারাউন্ডেড তার প্রাইভেট আইল্যান্ড বিক্রি করার চেষ্টা করছিল। রজনীশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সেই আইল্যান্ডটা কিনে তাতে হাউসবোট এবং জাপানি স্টাইলের ফ্লোটিং গার্ডেন যুক্ত করে আরও বড় করার কথা ভাবছিল। কিন্তু সেই দ্বীপটা ঘূর্ণিঝড় হারিকেন অধ্যুষিত অঞ্চল বলে পরে তা রিজেক্ট করে দেওয়া হয়। এরপর তার নন ইন্ডিয়ান ডিসাইপলদের ভিসা একের পর এক ক্যান্সেল হতে থাকলে রজনীশ হিমাচল থেকে নেপালের কাঠমান্ডুতে চলে যায়। কয়েক সপ্তাহ পর সেখান থেকে সে চলে যায় গ্রিসের ক্রিট আইল্যান্ডে। বাট গ্রিক ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস সেখানে তাকে অ্যারেস্ট করে। কিছুদিন পর সেখান থেকে সে ছাড়া পেয়ে জেনেভা হয়ে স্টকহোম এবং লন্ডনে যায়। বাট প্রতিটা জায়গাতেই তার এন্ট্রি রিফিউজ করা হয়। তখন সে কানাডার উদ্দেশ্যে রওনা দিলে সেখানেও তাকে নামতে দেওয়া হয়নি। ফলে সে বিমানের জ্বালানি ভরার জন্য আয়ারল্যান্ডের স্যানন বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। সেখানে তাকে লিমেরিকের একটি হোটেলে 2 সপ্তাহ থাকার পারমিশন দেওয়া হয়েছিল, এই শর্তে যে সে বাইরে বেরোতে পারবে না, যাতে করে সেখানকার পাবলিক তার বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়। সে সময় 13টা দেশ তার নো এন্ট্রি জারি করেছিল। আয়ারল্যান্ড থেকে রজনীশকে উরুগুয়েতে 1 বছরের অস্থায়ী বসবাসের জন্য একটা আইডেন্টিটি কার্ড রেডি করে দেওয়া হয়। ফলে আইরিশ এয়ারওয়েজে স্পেনের মাদ্রিদ হয়ে সেনেগালের ডাকারে নাইট স্টে করার পরের দিন তার দলবল নিয়ে রজনীশ সোজা উড়ে যায় উরুগুয়ের মন্টেভিডিওতে। সেখানে পুন্তা দেল এস্তে বিল্ডিংয়ে পাবলিকলি স্পিচ দেওয়া শুরু করে দেয়। সাধারণ জনগণকে ম্যানিপুলেট করতে থাকলে 19 জুন 1986-তে তার কাছে উরুগুয়ে ছাড়ার নির্দেশ আসে। সেখান থেকে জামাইকা চলে যাওয়ার চেষ্টা করলে তার ভিসা বাতিল করে দেওয়া হয়। অগত্যা 1986 সালের 30 জুলাই উরুগুয়ে থেকে ভারতের মুম্বইয়ে ফিরে আসে রজনীশ। মুম্বাইয়ে কিছুদিন থাকার পর 1987 সালের জানুয়ারিতে রজনীশ পুনের সেই আশ্রমে ফিরে যায় এবং প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের উদ্দেশ্যে আবার আগের মতো স্পিচ দিতে শুরু করে। রজনীশপুরমে থাকাকালীন সে 3টি বইও লিখেছিল: গ্লিম্পসেস অফ আ গোল্ডেন চাইল্ডহুড, নোটস অফ আ ম্যাডম্যান এবং বুকস আই হ্যাভ লাভড। পুনের আশ্রমে তার মর্মার্থ ব্যাখ্যা করে সে ডিসাইপলদের শোনাতো। এরপর 1989 সালের গোড়ার দিকে রজনীশ কমিউনিজম অ্যান্ড জেন ফায়ার জেনুইন শিরোনামে তার জীবনের শেষ এবং দীর্ঘতম একটা বক্তৃতা দিয়েছিল।